আমি সবসময় ছোটবেলা থেকে স্যারদের একটু বেশি মানে পুশ করতাম, মানে কোশ্চেন করতাম বেশি। ফুটবলের প্রতি এখনো অনেক প্যাশন। এই যে ভার্সিটি লাইফে এখনো ফুটবল খেলি, ওইগুলোর জন্য আমি আলাদা নোট করতাম। কোনো একটা টপিক নিয়ে একটু বেশি প্রবলেম হতো বা বুঝতেছি না এরকম, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আমি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়বো, অ্যাস্ট্রোনট হবো এরকম। ওই টাইমটা আসলে ভোলার মতো না, মানে ভার্সিটি লাইফে এখন পর্যন্ত বেস্ট টাইম। আমাদের দেশে গ্রাম এবং মফস্বলের ছেলেমেয়েদের অনেক ইনফিরিয়রিটি কমপ্লেক্স। তাদের ভয় যে তারা কি শহরের ছেলেমেয়েদের সাথে পাল্লা দিয়ে পড়াশোনায় ভালো করতে পারবে। জেলা শহর বা রাজধানীতে যারা পড়াশোনা করছে তাদের সাথে কম্পিট করে অ্যাডমিশনে কি টেকা যাবে? ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের শোতে আমাদের আজকের অতিথি এমনই একজন যার ক্লাস 10 পর্যন্ত বেড়ে ওঠা একেবারেই গ্রামীণ জীবনে। সেই ছেলেটি এখন পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। আমাদের আজকের অতিথি খান সাবরিন আহমেদ রিজভী। আজকে আমরা কথা বলবো তার সাথে। কি খবর রিজভী, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ক্যাম্পাস লাইফ কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই। এই যে মাঝে মধ্যে খেলাধুলা করি, ডিপার্টমেন্টের প্রেশার সবকিছু মিলায় ভালোই যাচ্ছে আল্লাহর রহমতে। আচ্ছা, তোমার ক্যাম্পাসের গল্পে আমরা ফিরবো, বাট তার আগে একটু তোমার ছোটবেলার গল্প থেকে শুরু করতে চাই। তোমার বেড়ে ওঠা কোথায়, ছোটবেলা নিয়ে কিছু বলো। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি হচ্ছে যশোর জেলায়। যশোর জেলার মনিরামপুর উপজেলাতে আমার বাসা। ওখানে গৌরীপুর নামে একটা গ্রাম আছে, ওই গ্রামেই মেইনলি আমি বড় হয়েছি ছোটবেলা থেকে। তো আমার স্কুল ছোটবেলার ক্লাস 5 পর্যন্ত যে স্কুল, মাধ্যমিক সব ওখানেই মেইনলি। এখন এটা কি একেবারেই মফস্বল টাইপের জায়গা নাকি গ্রাম টাইপের জায়গা? গ্রাম। গ্রাম, আচ্ছা। এখানে কোন ক্লাস পর্যন্ত ছিল? এই তো 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাস 10 এর পরে শিফট করা। হ্যাঁ, তোমরা একটু এই ছোটবেলার গ্রামে থাকা, ছোটবেলা শৈশব ওইটা নিয়ে একটু বলো। মানে তোমাদের ফ্যামিলি কি, মানে ছোট ফ্যামিলি ছিল নাকি যৌথ ফ্যামিলি ছিল? আমাদের ছোট ফ্যামিলি, মানে আচ্ছা। আব্বু আম্মু, আমি তো বড় ছেলে। আব্বু আম্মু, আমার একটা ছোট ভাই আছে, ছোট বোন আছে, আচ্ছা, আর দাদা দাদি এসব মিলাই আমাদের ফ্যামিলি আর কি। আচ্ছা। তো তোমার হচ্ছে ওখানে কেমন কাটতো সময়, মানে কি করে কাটতো পড়াশোনার পাশাপাশি, আর কি করা হইতো? আমাদের আশপাশের যে পাড়াটা বলে, ওই পাড়াটায় অনেক, মানে আমাদের অনেক ভাই ছিল, সবাই মিলে আমরা বিকালবেলা ক্রিকেট ফুটবল এগুলো অনেক পছন্দ করতাম। আমরা মাঠে সবসময় খেলাধুলা করতাম, প্রায় সময় আমাদের খেলার মাঠেই পাওয়া যেত। তো সিরিয়াসনেস বলতে আমার পড়াশোনা নিয়ে তো সিরিয়াসনেস ছিল না ছোটবেলা থেকে। আচ্ছা, আমার থেকে আমার আম্মুরই আসলে বেশি সিরিয়াসনেস কাজ করতো আর কি। আমি যখন খেলাধুলা করতে যেতাম, আম্মু ধরে নিয়ে আসতো। আচ্ছা, ধরে নিয়ে এসে খেলার মাঠ থেকে? হ্যাঁ, খেলার মাঠ থেকে ধরে নিয়ে আসছে। আচ্ছা, 10 পর্যন্ত হচ্ছে তোমার গ্রামে থাকা, তোমার বাসার কাছে। এরপর ক্লাস 10 এর পর? ক্লাস 10 এর পর তো কলেজ যশোরে। যশোরে, আচ্ছা। এটা যশোর জেলায়? যশোর জেলায়, আচ্ছা। সরকারি এমএম কলেজ। ক্লাস 5 একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, ওখানে কেন জানি আমি সবসময় ছোটবেলা থেকে স্যারদের একটু বেশি মানে পুশ করতাম, মানে কোশ্চেন করতাম বেশি, যে স্যার এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এই সব টাইপের কোশ্চেন। এখন ওখান থেকে স্যাররা, আর আমার ক্লাস 5 যখন পড়ি, স্যার সাথে হচ্ছে আমার বন্ধু বান্ধব যারা সবাই মানে বিজ্ঞানী বলে ডাকা শুরু করলো। আচ্ছা, আমি বেশি প্রশ্ন করতে এই জন্য? হ্যাঁ, আমি জানি না আসলে ওই সময়টা কিভাবে শুরু হয়েছিল। তারপর যখন আমি ক্লাস 6 পড়া শুরু করলাম, তখন ওখানে একটা মানে অ্যাডমিশন টাইপের হইতো। তো ওখানে 6 এ নতুন একটা স্কুলে ভর্তি হলাম। হ্যাঁ, নতুন স্কুলে ভর্তি হলাম। ওটা হচ্ছে নেংরহাট স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা। যখন ওখানে ভর্তি হলাম তখন ক্লাস 6 এ আমি একটু ভালো করি আর কি। আচ্ছা, মানে প্রথম থেকে ভর্তি পরীক্ষায় এটা আমি এক্সপেক্ট করি না যদিও। তো একটু ভালো হয়, তারপরে ক্লাস 6 থেকে শুরু করে আস্তে আস্তে প্রোগ্রেশন হতে থাকে আর কি। তো ওই সময় ভালো হতে থাকে। হ্যাঁ, ভালো হতে থাকে। তারপর আমি ওই সময় আসলে পড়াশোনা একদমই সিরিয়াসলি নিতাম না আর কি। মানে ক্লাসে যারা একেবারে ভালো স্টুডেন্ট থেকে খারাপ স্টুডেন্ট মানে সোকল যারা, সবার সাথে মিশতাম আর কি। খেলাধুলা থেকে মানে খেলাধুলা তো বেশি করতাম, তার জন্য হচ্ছে সবার সাথে মেশা হইতো। তো তাদের সাথে মেশার জন্য মানে সবসময় খেলাধুলার মাঠে আমাদের পাওয়া যেত আর কি। সবসময় ক্রিকেট ফুটবল এগুলো নিয়ে মেতে থাকতাম ছোটবেলা থেকেই। ফুটবলের প্রতি এখনো অনেক প্যাশন। এই যে ভার্সিটি লাইফে এখনো ফুটবল খেলি। আচ্ছা, লাস্ট কবে খেলা হইছে? ইন্টার ডিপার্টমেন্ট যে ফুটবল খেলাটা হইলো ওখানে খেলছি। আচ্ছা, আর ক্রিকেট খেলা হয় ভার্সিটিতে? হ্যাঁ, কালকে খেলছি। আচ্ছা, গতকাল। আচ্ছা, এটা নাইস। আচ্ছা, গতকাল আমাদের হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট খেলা ছিল, ওখানে হচ্ছে মানে আনফরচুনেটলি হেরে গেছি। তাও ভালো লাগছে, অনেক মজা ছিল দিনটা। না, এগুলা দেখা যায় যে ডিপার্টমেন্টের মধ্যে বা ভার্সিটির মধ্যে এগুলা অন্যরকম একটা ফ্লেভার এনে দেয় আর কি জীবনে। তো তোমার ছোটবেলার গল্পতে ছিলাম, ওখানেই আবার একটু ব্যাক করবো, ভার্সিটির গল্পটা পরে আসবো আমরা। তোমার এই যে ছোটবেলার তুমি যেই গল্প বলছিলা ক্লাস 10 পর্যন্ত তোমাদের গ্রামের মধ্যে, এরপর হচ্ছে তোমার ক্লাস 10 এর পর তোমার হচ্ছে গ্রাম ছেড়ে যশোর শহরে আসা, এটা নিয়ে একটু বলো যে কি চিন্তা করে আর কি যশোরে মুভ করা গ্রাম ছাড়া?
আচ্ছা, যশোরে মেইনলি হচ্ছে মুভ করা হচ্ছে, আমি সবসময় চাইতাম একটু ভালো ভালো জায়গায় পড়বো, আচ্ছা এরকম টাইপের। তো আম্মু, যেহেতু আমি বড় ছেলে, আম্মু চাইতো বা ফ্যামিলি সবাই চাইতো যে আমি একটু আশপাশে কোথাও পড়ি, মানে কাছাকাছি আচ্ছা। থাকি। আমি চাইতাম যে একটু ভালো জায়গায় পড়বো সবসময়, যে আমি আশেপাশে না থেকে একটু যেখানে একটু বেশি ভালো স্টুডেন্ট ভর্তি হয় আমি আচ্ছা। এইরকম জায়গায় পড়বো, কম্পিটিশন বেশি থাকে। কম্পিটিশন বেশি থাকে এরকম জায়গায়। তো আমি যশোরকে সিলেক্ট করি, যশোর এম কলেজকে সিলেক্ট করি। আচ্ছা। এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে ওখানে হচ্ছে অ্যাডমিশনটা হয়। তো যশোরের যত ভালো স্টুডেন্ট বলেন ওখানেই ভর্তি হইতো। তা আমি ওখানে ভর্তি হই। তারপরে যখন আমি ভর্তি হই তখন দেখি যে সবাই অনেক কিছু পড়ে রাখছে অলরেডি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অনেকে অনেক আগায় গেছে। তখন আমি তো একেবারে নতুন এসে শুরু করছি, তো আমার জন্য বেশ পেইন হয়েছে প্রথমটুকু আর কি। আচ্ছা আচ্ছা রিজভি, তুমি তো গ্রামে পড়াশোনা করছো, গ্রামের অনেক স্টুডেন্ট মনে করে যে তারা যেহেতু গ্রামে পড়াশোনা করতেছে তারা মনে হয় শহরের স্টুডেন্ট থেকে অনেক পিছায় আছে, হ্যাঁ, বা হচ্ছে তারা কম সুযোগ সুবিধা পাচ্ছে, তারা হয়তো ওই তাদের ডিজায়ার জায়গায় পৌঁছাতে পারবে না। এখন একটা সময় তো ছিল যে তোমার হচ্ছে অনলাইন পড়াশোনা এগুলো হচ্ছে বেশ কম ছিল, যেমন আমাদের সময় অন্যরকম পাঠশালা ছাড়া খুব বেশি আর কি তোমার অনলাইনে পড়াশোনার জন্য ভালো ম্যাটেরিয়ালস পাওয়া যেত না। এখন কোভিডের পর এটা কিন্তু অনেক বেড়ে গেছে, রাইট? তো তোমার কি মনে হয় এই জিনিসগুলো নিয়ে, যে এখন যারা মনে করো গ্রামে পড়াশোনা করে তাদের পক্ষে কি আসলে পসিবল যে তোমার হচ্ছে তাদের ডিজায়ার জায়গায় রিচ করা? আমি বলবো হ্যাঁ, এখন সুযোগ সুবিধা অনেক বেশি। আমি যদি পারতাম তাহলে আমি প্রথম থেকে এইগুলো চেষ্টা করতাম। যেহেতু আমার বললাম তো যে আমাকে বাটন ফোন ইউজ করতে দেওয়া হয়েছিল, তারপরে এসে আমাকে অ্যান্ড্রয়েড দেওয়া হয়, তো তারপরে আমি একটু এক্সপ্লোর করি যে আসলে অনলাইনে পড়াশোনার কি সুযোগ সুবিধা। তো আমি দেখি যে অনেক সুযোগ সুবিধা। আমি হচ্ছে উদ্ভাসের যে বিভিন্ন ক্লাসগুলো অন্যরকম পাঠশালা ছিল ওইগুলো দেখতাম, তো দেখে আমার ভালোই লাগছে। আমি ওইগুলো দেন হচ্ছে আস্তে আস্তে ওইগুলো থেকে ফোকাস বেশি ফোকাস করার পরে ওখান থেকে অনেক কিছু শিখছি। আচ্ছা, তোমার হচ্ছে তুমি যখন তোমার কলেজে আসলা তোমার কি মনে হয়েছে যে তোমার হচ্ছে বাকিদের সাথে অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে কোনো কারণে সামহাও? তখন মানে গ্রাম অঞ্চল থেকে শহরে আসার পর যেটা মনে হয়েছে যে পিছায় আছি আর কি, ওইটা ফার্স্ট ইয়ারটা মনে হয়েছিল, কিন্তু পরে আমি যখন একটু সিরিয়াস হইলাম মেকআপ করে নিতে পারছি। হ্যাঁ, মেকআপ করে নিতে পারছি। বুঝতে পারছি। আর এরপরে হচ্ছে তোমার অ্যাডমিশন জার্নি নিয়ে বলো, অ্যাডমিশনে তুমি কোন মেথডে পড়াশোনা করলা, কিভাবে পড়াশোনা করছো, ডিটেইলে জানতে যাচ্ছি আর কি। আচ্ছা, অ্যাডমিশনের শুরু থেকে বলি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, একদম শুরু অ্যাডমিশনে আমি হচ্ছে একেবারে শুরুতে আমি ঢাকায় চলে আসি। আমি প্রথম থেকে ডিটারমেন্ট ছিলাম যে ঢাকায় কোচিং করবো, ঢাকায় ভালো ভালো স্টুডেন্ট বেশি, তো আমি ওদের সাথে একটু কম্পিট করার চেষ্টা করবো। তো হচ্ছে এসে আমি জানতাম যে হচ্ছে মানে সেন্ট্রাল হচ্ছে ফার্মগেট আর ফার্মগেটে মালিক টাওয়ার। তো আমি মালিক টাওয়ারে এসে মানে ইঞ্জিনিয়ারিং কোচিং করা শুরু করি। ওখানে বেস্ট মানে ভালো মার্ক আসে আমার। টুকুর কাছে শিফট হওয়ার পরে ওখানে ভালো আরও বেশি মানে অনেকক্ষণ ধরে ক্লাস হইতো, তো অনেক কিছু শিখতে পারছি ওই সময়টায়। আর হচ্ছে যদি আমি বলি যে একেবারে প্রথম থেকে কেমন ছিল জার্নিটা, অ্যাডমিশন শুরুতে থাকতাম হচ্ছে এখানে একটা হোস্টেলে থাকতাম, সেখানে ওই যে মেসের মতোই, খাওয়া দাওয়াটা তো বেশি একটা ভালো ছিল না, তো বেশি খরচটা বেশি হয়ে যেত। আচ্ছা, তো ওখানে পড়াশোনা বলতে প্রথম থেকে চেষ্টা করছি যে সবকিছু গোছায় পড়ার। তার জন্য ওই যে তারপর যখন আমার অ্যান্ড্রয়েড ফোনটা পাই, অ্যান্ড্রয়েড ফোনটা হাতে পাওয়ার পর আমি একটু অনলাইনে প্রথম অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা শুরু করো কি হচ্ছে একদম অ্যাডমিশন থেকে? না, অ্যান্ড্রয়েড ফোনটা আমি ইউজ করা শুরু করি আসলে ওই যে করোনা যখন বাসা চলে যায় তখন আম্মু আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয়। আচ্ছা, আমি চেষ্টা করছি যে ওখান থেকে যে অনলাইন থেকে যতটুকু সুযোগ সুবিধা পাওয়া যায় আর কি পড়াশোনার ব্যাপারে চেষ্টা করছি। আর অ্যাডমিশন যে শুরুটা হয় হচ্ছে আমি যেটা বললাম যে আমি সবসময় একটু গুছায় পড়ার চেষ্টা করতাম। আমার 3 ধরনের নোট ছিল ভাই। একটা হচ্ছে আমি চাইতাম যে আমি শর্টকাট আলাদা করবো। আচ্ছা, শর্টকাট নিয়ে আমি একটু বেশি করতাম যে ধাবিতে তো পরীক্ষা দিব, ধাবির জন্য আমি শর্টকাটগুলো গুছায় রাখি। তো শর্টকাট জন্য আলাদা নোট ছিল, প্লাস হচ্ছে কনসেপ্ট আর ম্যাথের জন্য আলাদা নোট ছিল। আর যেগুলো আমি পারতাম না বা যেগুলো আমার ভুল হইতো ওইগুলোর জন্য আমি আলাদা নোট করতাম। মানে আমি 3-4 রকম খাতা কিনতাম আর কি। এগুলো করে আমি হচ্ছে অনেকগুলো খাতা তৈরি হয়ে যায় আমার কাছে। আমার সেটা যে খাতা মনে হতো সেটা হলো যে তুমি যেগুলো ভুল করতা সেটা যে খাতাটা, হ্যাঁ, কারণ মানে তোমার হচ্ছে এক্সামের সবচেয়ে বেশি গুরুত্ব এই জায়গাতেই যে ভুলগুলো স্টুডেন্টরা করে সেগুলো যদি তারা রিকভার করতে পারে। মানে আমি সবসময় স্টুডেন্টকে মেসেজ দেওয়ার ট্রাই করি যে তুমি এক্সাম দাও, তুমি ভুল করো, দিস ইজ নট এ প্রবলেম, বাট প্রবলেম সেখানেই তুমি যদি ভুলগুলো করে সেটা যদি শুধরায় না ফেলতে পারো, ওখান থেকে শিক্ষা নাও। এক্স্যাক্টলি, আমি ওটা চেষ্টা করছি ভাইয়া। যেদিনই যে ভুলটা হয়েছে আমি ওটা লিখে রাখতাম, যে এই ভুলটা আমার হয়েছে, তো নেক্সট টাইম এটা করা যাবে না। তো আস্তে আস্তে প্রোগ্রেশনটা বেশি হয়েছে, ভালো হয়েছে, যাক মাশাআল্লাহ। তারপর রিজভি, তোমার হচ্ছে অ্যাডমিশনের সময় তোমার বাকি স্ট্র্যাটেজিগুলো একটু বলো, আর কি কি তুমি স্ট্র্যাটেজি ফলো করছো? আমি ভাইয়া মেইনলি হচ্ছে ডে প্ল্যানগুলোতে বেশি ফোকাস করতাম। সকালবেলা থেকে কি কি পড়বো আজকে, এগুলো আগের দিন রাত্রে অথবা সকালে আমি ঠিক করে নিতাম যে আজকে আমার এগুলো বাকি আছে। আমার উদ্ভাসের যে ক্লাসগুলো করতাম
তো আমার একটুকু আমার পড়া আমি হচ্ছে এগুলো আজকে শেষ করে ফেলবো দিনেরটা দিনে এগুলো করতাম। তারপর মাঝে মধ্যে একটু হতাশ হয়ে যেতাম পড়তে পড়তে, তখন হঠাৎ করে বাসায় চলে যাওয়া এগুলো করতাম। বাসায় চলে যাওয়া, তারপরে বাসায় যে একটু পড়তাম কিছুদিন, তখন হচ্ছে হঠাৎ করে যদি আমার কোনো একটা টপিক নিয়ে একটু বেশি প্রবলেম হতো বা বুঝতেছি না এরকম, তো আমি করতাম কি যে খাতা বই এগুলো একটু এরকম দূরে দূরে সরাই ফেলতাম বা এরকম ছেলে এরকম দেওয়া আর কি, দূরে ছুড়ে দেওয়া এরকম করতাম আর কি। তখন রাগে হ্যাঁ রাগ হইতো আর কি, কান্নাকাটি শুরু করে দিছি এরকম হয়েছে। তো তখন আম্মু এসে পাশে বসতো, বসে ঠান্ডা মাথা ঠান্ডা করো এরকম করে, যতক্ষণ না পড়া শেষ হতো ততক্ষণ আমার পাশে থাকতো। তখন আন্টি খুবই সাপোর্টিভ বলছিল। হ্যাঁ অনেক সাপোর্টিভ ছিল। আব্বু এরকম, আব্বু হচ্ছে যখন আমি খাওয়া দাওয়া করতে পারতাম না, তখন আব্বু তো কুমিল্লায় থাকতো, তখন আব্বু হচ্ছে এনজিও তে কাজ করতো, তো কুমিল্লায় থাকতো, এসে আমার রান্না করে নিয়ে এসে আমার খাওয়াইতো এখানে নিয়ে এসে। তো ওইগুলো আমার অনেক ইন্সপিরেশন ছিল আমার জন্য, যে এত কষ্ট করতেছে তো আমারও কিছু দেওয়া হচ্ছে তাদের। আচ্ছা, আঙ্কেল আন্টির অনুভূতি কি ছিল যখন তোমার অ্যাডমিশনের রেজাল্ট গুলো আসছে? তারা যে পরিমাণ সাপোর্টিভ ছিল থ্রু আউট দ্য টাইম, তাদের আসলে অনুভূতিটা কেমন ছিল? আচ্ছা, প্রথমে ভাইয়া ঢাবির পরীক্ষা তো প্রথমে হয়, তো ঢাবির পরীক্ষা যখন দিই আমি, তখন আব্বু আসছিল। আমি বেশ অসুস্থ ছিলাম ওই টাইমটাই আর কি, মানে চোখের একটু বেশ প্রবলেম ছিল, মানে ওই যে পড়তে পড়তে বেশি ওরকম হয়ে গেছিল আর কি, অনেক পড়তাম তখন। তো সকালবেলা অসুস্থ হলে আব্বু ওষুধ নিয়ে এসে দিছিল, মানে ঢাবির পরীক্ষার দিন। তো পরীক্ষাটা ভালোই দিছি, মানে হলে আমি রিল্যাক্স ছিলাম আর কি। তো পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়েছি, দেওয়ার পরে মনে হয়েছে যে আমি চান্স হবে আমার। তো যেদিন আমার রেজাল্ট দিল ঢাবির, সেদিন হচ্ছে আমার এক বন্ধু আমাকে জানায় যে হচ্ছে তোর রেজাল্ট এটা। তো আম্মু অনেক খুশি হয়েছিল, মানে আম্মু আব্বু বেশ খুশি হয়েছিল, আমার দাদা বা যারা পাড়া প্রতিবেশী ওরাও অনেক খুশি হয়েছে ওই সময়টা। তারপর ঢাবির রেজাল্ট দেওয়ার পরে তো একটু রিল্যাক্স হইলাম আর কি। ঢাবিতে 497তম হই। আর ওই সময় ভাবছি যে আসলে কোন সাবজেক্ট নিয়ে পড়বো, এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করতাম আর কি। তারপরে ঘাটাঘাটি করতে করতে সিকিউরিটির পরীক্ষা চলে আসলো। সিকিউরিটি যখন পরীক্ষাটা দিলাম, তো সিকিউরিটির পরীক্ষা দেওয়ার কিছুদিন পরে ওদের রেজাল্টটা দিয়ে দেয়। তো ওখানেও ভালো পজিশনে আসছিল, 385তম হয়েছিলাম। তো তারপরেও দেখলাম যে সব জায়গায় তো মোটামুটি ভালো পজিশন আসতেছে, তো কি পড়বো, কোন জায়গায় পড়বো এটা নিয়ে কনফিউজ ছিল, যে ছিলাম দিতে আর কি। যাবে না সিকিউরিটি হ্যাঁ। যাবে। তারপর এই করতে করতে মানে এগুলো যখন চলতেছিল, তখন হচ্ছে ঢাবির সাবজেক্ট চয়েসে সবকিছু শুরু হয়ে যায়। আচ্ছা, তো আমি সাবজেক্ট চয়েস দেওয়ার সময় জেনেটিক ফার্স্ট চয়েস রাখি আমার, সেকেন্ড চয়েস আমার সিএসসি থাকে। আচ্ছা, তো আমি সবসময় একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমি সিএসসি তে পড়বো নাকি হচ্ছে জেনেটিক, এই দুটোর মধ্যে কনফিউজ ছিল। কনফিউজ ছিলাম আর কি। তো আমার জেনেটিক চলে আসে। তারপর আমি চিন্তা করছিলাম যে হচ্ছে তাহলে আমি আসলে এখন কি করব, আমি কি জেনেটিকে পড়বো কিনা, আমি তখন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আর কি। এখন আমি জেনেটিক নিয়ে অনেক ঘাটাঘাটি করি, তো আমার বেশ ইন্টারেস্টিং লাগে জিনিসটা। আমি তবুও কেন, মানে তারপরে হচ্ছে আমার বুটেক্স এর পরীক্ষা ছিল তার পরের দিন। তো আমি চিন্তা করলাম যে ঢাবি থেকে ঘুরে আসি আর একটু বুটেক্স এর পরীক্ষাটাও দিয়ে আসি। তো আসছি, এসে বুটেক্স এর পরীক্ষা দিলাম, দিয়ে মনে হলো যে যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, তো হচ্ছে ভালোই করে দেখি এখানে, ভালোই করবো। কোশ্চেন মোটামুটি হার্ডও না ইজিও না, ভালোই ছিল। এখন দিয়ে পরীক্ষা দিয়ে আমার মনে হয়েছিল যে আমি টপ 100 থাকবো। আচ্ছা, ভালো পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, ভালো পরীক্ষা হয়েছিল। তারপর যখন বাসায় যেদিন আমার রেজাল্ট দেয় বুটেক্স এর, তো ওই দিন আমার এক ফ্রেন্ড আমাকে জানায় যে তুই কি বুটেক্স এ পরীক্ষা দিছিলি, মানে কেউ জানতো না অত ওইভাবে আর কি। এখন আমি বলছি হ্যাঁ দিছিলাম। তো বলছি তোর নাম আসছে মনে হয়, একটু দেখতো। আমি বিশ্বাস করি নাই যে আমার নাম কেন আসবে, আমি তো হচ্ছে পরীক্ষা দিছি টপ 100 এ থাকার কথা। এখন যে দেখি যে আমার নামটা আছে, কিন্তু হচ্ছে নামের স্পেলিংটা ভুল আসছিল। আচ্ছা, এখন দেওয়ার পরে আমার নামের স্পেলিং ভুল আসলে আমি ভাবছি তাহলে আমি না, অন্য কেউ হয়তো। আব্বু মরে বলছে, আব্বু বিশ্বাস করে না, তুই টপ করবি কেন, মানে অন্য কেউ করছে হয়তো। যখন আমি দেখি পরে, আমি পিডিএফটা একটু ঘাটি, পিডিএফ ঘেটে দেখি আমি আসলে থার্ড হয়েছি। তো ওইটা বেশ আনন্দদায়ক ছিল আর কি। আচ্ছা, অ্যাডমিশন লাইফ। তো এরপরে তোমার তাহলে সিকিউরিটি হইলো, তোমার ঢাকা ইউনিভার্সিটিতে হইলো, এবং বুটেক্সে তুমি থার্ড হইলা। এরপর হচ্ছে তোমার সবকিছু ঘুরে ফিরে তোমার স্থির হওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, রাইট? আচ্ছা, তুমি বললে এবং তোমার ফার্স্ট চয়েস এটাই ছিল। এটা কি তোমার মানে কবে থেকে স্বপ্ন ছিল, নাকি ছোটবেলায় অন্য কোনো স্বপ্ন ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আমি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়বো, অ্যাস্ট্রোনট হবো, এরকম সবসময়। আমি যখনই টাইম পাইতাম তো ছাদে যে আকাশের দিকে তাকায় থাকতাম, মানে অদ্ভুত রকমের আর কি। চিন্তা করতাম যে আকাশে এত কিছু, মানে একটু আমার অনেক এক্সাইটিং লাগতো জিনিসটা। তো আমি অনেক ঘাটাঘাটি করছি ছোটবেলায় অ্যাস্ট্রোনমি নিয়ে। তো যখন বড় হয়ে আস্তে আস্তে মনে হলো যে দেখি বাংলাদেশে কোন সাবজেক্ট গুলো আসলে অ্যাভেলেবল, বা বাংলাদেশে কোন সাবজেক্ট গুলো আসলে পড়া যায়।
তো আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক ঘাটাঘাটি করার পরে সিএসসি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমার কাছে বেস্ট লাগছিল আমার কাছে পার্সোনালি। আমি তারপরে যখন আমি জেনেটিক নিয়ে বেশি ঘাটাঘাটি করি তো আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। তারপর আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই। তারপর থেকে তো এখন প্রায় 2.5 বছর হয়ে গেছে নাকি 2-2.5 বছর ভর্তি হওয়ার পর থেকে? হ্যাঁ 2 বছর আর 1.5 মাস ক্লাস আচ্ছা পার হয়ে গেল থার্ড ইয়ারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 বছর শেষে এখন অনুভূতিটা কি? মানে যেটা চিন্তা করছিলা যে না ইন্টারেস্টিং লাগছিল, হ্যাঁ। এখন সেখানে কি অবস্থা? এখন প্রথমে কেমন যে লাগতেছে? ইন্টারেস্টটা ছিল ওটা আমি বলবো যে দিন দিন আরো বাড়তেছে কেন জানি। আচ্ছা মানে প্রথমে আমি ভালো। এসে যখন আমি ভর্তি হয়েছি তখন হচ্ছে আমি তো সবগুলো বাংলা ভার্সনে ছিলাম, তো ইংলিশে টার্মগুলো বুঝতে একটু কষ্ট হইতো। তারপর আমি আস্তে আস্তে যখন মানে পড়া শুরু করলাম, সবকিছু নিয়ে জানা শুরু করলাম, তো আমার কাছে মানে আরো ইন্টারেস্টিং লাগতে শুরু করলো জিনিসগুলা। প্রত্যেকটা টার্ম আমার কাছে ভালো লাগতো। আমার কাছে এখন মনে হয় যে আমি প্রতিদিনই নতুন কিছু শিখতেছি আমার ডিপার্টমেন্ট থেকে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। তোমার এই ভার্সিটি লাইফে এখন পর্যন্ত সেরা সময় কোনটা? ভার্সিটি লাইফে আসার পরে আমি তো 2022 সালে ভার্সিটিতে ভর্তি হই প্রথমে। তো ওই ইয়ারে আমাদের হচ্ছে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হয়, আমি তো আর্জেন্টিনা সাপোর্টার। এখন ফুটবল অনেক ফলো করা হয়, বার্সার খেলা দেখা হয় প্রতিনিয়ত। তো ওই সময় আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনা তো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। তো আমি প্রত্যেকটা খেলা আর্জেন্টিনার আমি মোশনালের মাঠে দেখি। তো ওই টাইমটা আসলে ভোলার মতো না, মানে ভার্সিটি লাইফে এখন পর্যন্ত বেস্ট টাইম। মাশাআল্লাহ। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের কাছে এত সময় দিলা। তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের জন্য দোয়া রেখো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। হ্যাঁ।